আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বায়োগ্রাফি স্টেশনের আজকের বিশেষ আয়োজন। আজ আমরা কথা বলবো ইতিহাসের এমন এক মহাপুরুষকে নিয়ে, যিনি পকেটে টাকা না থাকলেও রাজাদের মতো বুক চিতিয়ে কথা বলতেন। তার একটি হুঙ্কারে কাঁপত ব্রিটিশ শাসক আর পাকিস্তানি শোষকদের মসনদ। তিনি আমাদের পরম শ্রদ্ধেয় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কেন তাকে মজলুম জননেতা বলা হয়, কেন তাকে পাকিস্তানিরা প্রথমে মিসকিন ভেবে ভুল করেছিল, আর কিভাবে তিনি মোনাজাতের ছলে পুরো জনসভায় সরকার বিরোধী ভাষণ দিয়েছিলেন, সেসব রোমাঞ্চকর গল্প জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে দেশ বিদেশের বিখ্যাত সব মানুষের অজানা জীবন গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। মাওলানা ভাসানী ছিলেন শোষিত বঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল। তার সাহস ছিল আকাশচুম্বী। তিনি যখন বলতেন স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতেও জানি, তখন সাধারণ মানুষের মনে নতুন প্রাণের সঞ্চার হয়। তিনি সবসময় বলতেন পশ্চিম পাকিস্তানের অন্যায় সহ্য করা হবে না, এমনকি ভারতের আধিপত্যের বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। তিনি মনে করতেন আসাম, পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার মানুষের মুক্তি ছাড়া বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। একবার মাওলানা ভাসানী চীন থেকে ফেরার পথে পাকিস্তানে নেমেছিলেন। তাকে নাগরিক সংবর্ধনা দিতে বিশাল সভার আয়োজন করা হয়। ভাসানী যখন মঞ্চে উঠলেন, তার পরনে ছিল সাধারণ লুঙ্গি আর মাথায় ছিল তালের টুপি। তাকে দেখে শিক্ষিত সুধী সমাজ নিজেদের মধ্যে কানাকানি শুরু করলো, আরে এ তো গরিব ফকির। কিন্তু যখনই ভাসানী কোরআন তেলাওয়াত শুরু করলেন, তারা বলল, আরে এ তো মাওলানা। এরপর তিনি যখন রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করলেন, তারা অবাক হয়ে বলল, আরে এ তো পলিটিশিয়ান। আর সবশেষ যখন তিনি বিশ্ব পরিস্থিতি আর সাধারণ মানুষের অধিকার নিয়ে গর্জে উঠলেন, তখন সবাই মুগ্ধ হয়ে গেল। অর্থাৎ এক সাধারণ পোশাকে তিনি ছিলেন অসাধারণ এক রাষ্ট্রনায়ক। মাওলানা ভাসানী ছিলেন উপস্থিত বুদ্ধিতে অনন্য। একবার সরকার তার জনসভায় 144 ধারা জারি করল, অর্থাৎ কোনো মিটিং করা যাবে না। পুলিশ এসে তাকে নিষেধাজ্ঞা দিয়ে গেল। ভাসানী দমে গেলেন না। তিনি উপস্থিত বিশাল জনতাকে বললেন, পুলিশ সভা করতে দেবে না, ঠিক আছে, তবে আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটু হাত তুলি, মোনাজাত করি। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক মোনাজাত। টানা আধ ঘন্টা ধরে তিনি উচ্চস্বরে মোনাজাত করলেন। তিনি সেই মোনাজাতের মাঝেই সরকারের শোষণ, বঞ্চনা আর মানুষের অধিকারের সব কথা বলে ফেললেন। পুলিশ দাঁড়িয়ে হাত তুলে আমিন আমিন বলছে, আর ভাসানী মোনাজাতের ছলেই তার পুরো রাজনৈতিক ভাষণ শেষ করে ফেললেন। পুলিশ আর মুসলিম লীগরা বুঝতেই পারল না তারা এক বিশাল রাজনৈতিক সভায় উপস্থিত ছিল। এই কালজয়ী নেতার জন্ম 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াদানগোড়া গ্রামে। তার ছোটবেলার নাম ছিল সেগামিয়া। খুব অল্প বয়সে তিনি বাবা মা এবং আপন 2 ভাইকে হারান। অনাথ এই বালক কিছুদিন চাচার আশ্রয়ে, পরে ইরাকি সুফি সৈয়দ নাসির উদ্দিন বগদাদের সান্নিধ্যে বড় হন। 1907 সালে তিনি উচ্চতর ইসলামী শিক্ষার জন্য ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায় যান, যেখানে তিনি বিপ্লবী আলেমদের কাছ থেকে দেশপ্রেম আর শোষণের বিরুদ্ধে লড়াইয়ের দীক্ষা নেন। ভাসানী যখন 30 বছরের যুবক, তখন তিনি শিক্ষিত সমাজ অনুযায়ী পায়জামা পাঞ্জাবি পরতেন। কিন্তু তার ওস্তাদ মাওলানা আজাদ সোবহানী তাকে এক অদ্ভুত প্রশ্ন করলেন। তিনি বললেন, তুমি যাদের নেতা হতে চাও, সেই কৃষক শ্রমিকরা তো লুঙ্গি পরে, তাদের মতো পোশাক না পরলে তুমি তাদের আপন হবে কিভাবে? গুরুর এই কথাটি ভাসানীর মনে গেঁথে যায়। সেই দিন থেকে আমৃত্যু তিনি সাধারণ মানুষের পোশাক লুঙ্গি আর পাঞ্জাবি ছাড়া আর কিছুই পরেননি। মাওলানা ভাসানীর নামের পেছনে আছে এক সংগ্রামের ইতিহাস। 1929 সালের আসামের বাসাঞ্চরে তিনি এক বিশাল কৃষক সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনে 3 লাখ মানুষের সমাগম হয়েছিল। সেই থেকে সাধারণ মানুষ তাকে ভালোবেসে ভাসানীর মাওলানা বলে ডাকতে শুরু করেন। এভাবেই তেমুজিন যেমন চেঙ্গিস খান হয়েছিলেন, আমাদের আব্দুল হামিদ খানও হয়ে উঠলেন বিশ্বখ্যাত মাওলানা ভাসানী।
1957 সালের কাগমারি সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তানের শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পূর্ব পাকিস্তানের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও, নতুবা ওয়ালাইকুম আসসালাম। তার এই ওয়ালাইকুম আসসালাম মানে ছিল তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ। এটিই ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্পষ্ট বার্তা। শহীদ সোহরাওয়ার্দীর দিকেও তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন, বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও তিনি শোষকদের সমর্থন করবেন না। মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন বাংলার ইতিহাসে এক প্রদীপ্ত আলোকবর্তিকা। মাওলানা ভাসানীর এই অদম্য জীবন নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বায়োগ্রাফি স্টেশনের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো মানুষের জীবন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।